জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, প্লাবন নজরেও ভাষার বার্তা মমতার। দামোদর ভ্যালি কর্পোরেশনের জলে প্লাবন পরিস্থিতি পরিদর্শন, দুর্গতদের পাশে দাঁড়িয়ে বাঙালির যাত্রাভিমানে সাত। কামারপুকুরে রামকৃষ্ণ বিবেকানন্দ স্মরণ, বীরসিংহে বিদ্যাসাগরে বাংলার বর্ণ পরিচয়। বাংলার উপর আক্রমণ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। প্লাবন পরিস্থিতির পাশাপাশি বাংলা বাঙালির যাত্রাভিমানের শান। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, যে পরিস্থিতি ফি বছর হয় প্লাবন পরিস্থিতির পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় যান, কিন্তু এবার প্রতি ছত্রে ছত্রে তার বক্তব্যে আমরা দেখলাম বাঙালির যাত্রাভিমান, বাঙালির অস্মিতা তা ছিল। কামারপুকুর থেকে বীরসিংহ যাত্রাপথের বিভিন্ন জায়গাতেই যাতায়াত করার সময় যখনই মানুষের সাথে তার দেখা বা কথা হয়েছে, তিনি জয় বাংলা শব্দ বলেছেন এবং একই সঙ্গে হচ্ছে বাংলা ভাষা নিয়ে তারা যে আন্দোলন করছেন সেটা ওই ভিড়ে দাঁড়িয়ে থাকা নেতাদেরকেও আরও একবার করে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছিল, তাতে অনেকেই বলছিলেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে স্লোগান বা যে বক্তব্য দিয়ে শেষ করেছিল, তাকেই কার্যত আঁকড়ে ধরে তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াই শুরু করছে। এবং দুদিন ধরে যেখানে বাংলা ভাষাই নয়, এই ধরনের শব্দবন্ধ বা কথাবার্তা ব্যবহার করা হচ্ছে, ফলে আজকে সেখানে কামারপুকুরই হোক বা বীরসিংহের মাটি হোক, দুটো জায়গাতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলা ভাষায় কথা বললে অপরাধী হতে হবে এবং বাংলা ভাষায় কথা বলা যে চালিয়ে যাওয়া হবে, প্রয়োজনে যে হুমকি দেওয়া হচ্ছে তার বিরোধিতা করে প্রচারও করবে, সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে। ফলে এক কথায় বলতে গেলে রাজনৈতিক দিক থেকে পশ্চিম মেদিনীপুর এবং লোকসভাতেও আরামবাগ যেভাবে তৃণমূল কংগ্রেস জিতিয়ে নিয়েছে, সেই মাটি ভালোই মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন। সে কারণেই বাংলা অস্মিতাকে সামনে রেখে আরো একবার ভাষা আন্দোলনের সুর বা স্বর সঙ্গে থাকো। স্বামীজি কি বলেছিলেন? ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল। তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথপ্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, সারদামা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি, ওটা জেনে যাবে না। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। বাংলা তো বঞ্চিত না, বাংলা হচ্ছে সচ্ছল। বাংলার সাথে সবসময় বিভক্তিসুলভ আচরণ। এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমি যা ইচ্ছে করে যা, আমি বলবই যে বাংলা ভাষা জাতীয় নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা দেশকে স্বাধীন করে। আমি অন্য ভাষা বলতেই পারি, কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না, এটা কখনো হয় না। এদিন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল পৌঁছলেন, জল যন্ত্রণা পরিদর্শন করলেন, আর সেখান থেকেই ফের এসআইআর নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, এসআইআর এর নামে বাংলায় এনআরসির ষড়যন্ত্র চলছে। সরাসরি চলে যাব, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, ঘাটাল এমন একটা জায়গা, তার নিজস্ব একটা ইস্যু রয়েছে। প্রতি নির্বাচনের আগে, সেটা লোকসভা হোক বিধানসভা হোক, সেই ইস্যুগুলো শিরোনামে চলে আসে। কিন্তু আজ ঘাটালের মাটিতে দাঁড়িয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে কথা বলছেন, তখন বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই এই যে ঘাটালে দাঁড়িয়েও এসআইআর এনআরসি হতে পারে, এর আড়ালে এইগুলো কি একটা মাস্টার প্ল্যান তৃণমূলের এই মুহূর্তে? অবশ্যই তাই, এবং তিনি বোঝেন যে প্রান্তিক এলাকার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতি ভরসা করে, এবং সেটা সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনের ফলের ক্ষেত্রে সেটা উঠে এসেছে। এই যে আজকে তিনি উল্লেখ করলেন যে প্রত্যেক মানুষ তারা যেন ভোটার তালিকাতে নাম দেখে নেন, নাম তুলতেই হবে, রেশন কার্ড অ্যালাউ করবো না, এপিক অ্যালাউ করবো না, আধার কার্ড অ্যালাউ করবো না, এটা হতে পারে না।
ফলে যারা রয়েছেন তাদের ভোটাধিকার রয়েছে, তারা এখানকার বাসিন্দা, তারা যেন সেটা মনে করিয়ে দেন। গতকালই সাংসদদের সঙ্গে বৈঠকে তিনি বলছিলেন যে পিছনে দরজা দিয়ে এনআরসি ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, আজকে তিনি সেটা প্রকাশ্যে উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে এসআইআর ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যে আন্দোলনে যাবে এবং মানুষ যে তার নিজের অধিকার বুঝে নেওয়ার মতো জায়গা বা পরিস্থিতি যাতে তৈরি করতে পারে এবং তার দলের সদস্যরা, তার দলের জনপ্রতিনিধিরা যে পাশে থাকবেন, সেই বার্তাও কার্যত আজকে এর মধ্যে দিয়ে তিনি দিয়ে গেলেন। ফলে প্রান্তিক অংশের মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এই এসআইআর এর মতো ইস্যু তৃণমূল কংগ্রেসের একটা অন্যতম অস্ত্র, সেটাই তিনি ঘাটালের মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। বেশ, ধন্যবাদ আবি। বারবার ডিভিসির জলে প্লাবন পরিস্থিতি, দিনের পর দিন জলবন্দী একাধিক জেলা। ডিভিসির জলে নাকাল সাধারণ মানুষ, সম্পত্তি ও চাষের ক্ষতি। ফের সরব মুখ্যমন্ত্রী ঘাটালের মাটিতে দাঁড়িয়ে এনআরসি প্রসঙ্গ আনলেন। কিভাবে? এসআইআর এর নামে এনআরসি, এই নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই আর। স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান, সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আবার নতুন করে হবে, এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম না। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে কি করে নাম জোড়াতে হয় আপনারা জানেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন, তারা আজকে কেন হবে না? আধার কার্ড কে করেছিল ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। ও তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম। প্ল্যানটা তৈরি করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানবো না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। আসামে 7 লক্ষ হিন্দুদের নামও বাদ দিয়েছিল। মহারাষ্ট্রে কুচিয়ে কুচিয়ে খুন করা হয়েছে, গুজরাটে অত্যাচার হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, গুরগাঁও তো এখনো অনেকে জেলে আছে। বারবার ডিভিসির জলে প্লাবন পরিস্থিতি। এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম, ঘাটালের নিজস্ব একটা ইস্যু রয়েছে, তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান। দিনের পর দিন ঘাটালের মানুষকে আমরা দেখি জলবন্দি থাকতে। আমাদের রাজ্যের একাধিক জেলা জলবন্দি অবস্থায় থাকে, কারণ ডিভিসির জলে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। সম্পত্তি এবং চাষের ক্ষতি হয়, তা নিয়েও ফের সরব মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার একটি নৌকা, নেপালে বৃষ্টি হলে বাংলায় জল ছেড়ে দেয়, ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, ডিভিসি জল ছেড়ে দিলে, মাইথন জল ছেড়ে দিলে, পাঞ্চের জল ছেড়ে দিলে, অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণবঙ্গ ডুবে যায়। আমরা প্রায় 5 লক্ষ পুকুর কেটেছি, 500 চেক ড্যাম তৈরি করেছি, আর এবারে ডিভিসি যে জল ছেড়েছে সব রেকর্ড ছাপিয়ে গেছে। তো তোমরা ড্রেজিং করছে না কেন? তো বাংলার কতটা সইবে এই অত্যাচার? আমরা সইব না। আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব। আমাদের দরকার কয়েকটা ড্যাম করতে হবে, ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরাও জল অন্যদিকে পাস করবো। বলতে 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 যখন বেড়া হয়ে গেছি, তখন এবার অ্যাকশন দেওয়া রিয়াকশন, এটাই আমাদের গেম প্ল্যান। এদিন হুগলির খানাকুল এবং আরামবাগে যান মুখ্যমন্ত্রী। নিজের হাতে দুর্গতদের দুপুরের খাবার পরিবেশন করেন তিনি। ত্রাণ হাতে জনতার পাশে মমতা। আরামবাগে এভাবেই ত্রাণ শিবিরে পৌঁছে যান। কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছিল যেখানে জেলা পুলিশের তরফ থেকে, সেখানে নিজের হাতে দুর্গতদের দুপুরের খাবার পরিবেশন করেন। না, শুধু আরামবাগের যে ছবি, একটা ছবি নয়, আরও বেশ কিছু ছবি আমরা দেখেছি যেখানে আরামবাগে জনতার মাঝে গিয়ে পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছিল, কিন্তু তারা কিছু করেনি। কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই কিছু কাজ হয়েছে, যেমন দাসপুরে হয়েছে, ঘাটালেও হয়েছে, ঘাটাল মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে। একদিকে ডিভিসি ছাড়া জল, মাইথন পাঞ্চে 11 গুণ বেশি জল ছেড়েছে, আর কথাও শোনে না। ঘাটাল মাস্টার প্ল্যানের নিয়মিত তদারকি করবার জন্য ইরিগেশন মিনিস্টার ঘাটালের এমপি এমএলএ, পশ্চিম মেদিনীপুরের ডিএম এসপিদের নিয়ে
জেলা পর্যায়ে একটা মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে, ব্লক লেভেলেও জনপ্রতিনিধি ও অন্যান্যদের নিয়ে 6টা কমিটি তৈরি করা হয়েছে। আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। 84টি নতুন কাজ, যেমন স্লুইস, সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরিপ এবং নকশারও কাজ চলছে। এগুলো 2025 সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি, মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না।